আগামীতে প্রধান রাজনৈতিক শক্তি হবে জোটবদ্ধ ধর্মভিত্তিক দলগুলো, আশা ইসলামী আন্দোলনের। সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট দাবিতে একাত্মতা জামায়াত এনসিপি। যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি, যদি কার্যকর ঐক্য গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশে ইসলামপন্থীরাই হবে প্রধান রাজনৈতিক শক্তি। একটি কি দুটি দলের কারণে পিআর পদ্ধতিকে উচ্চ কক্ষে বাস্তবায়ন করা সম্ভবপর হচ্ছে না। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। অনতি বিলম্বে আমরা স্থানীয় নির্বাচন আয়োজনেরও দাবি জানাচ্ছি। ভোট বানচাল কিংবা বিলম্ব করতে সামনে আনা হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতি। ষড়যন্ত্র করে নির্বাচনী ট্রেন থামানো যাবে না, হুঁশিয়ারি বিএনপির। জাতীয় আগে স্থানীয় ভোট নয়। আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন তাদের একটা উদ্দেশ্য আছে। যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনের আগে চায়, তাদের একটু উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশের নির্বাচন না হওয়া। দেশের মানুষ নির্বাচনমুখী হয়েছে, এটিকে কোনো ষড়যন্ত্র করে কেউ দাবিয়ে রাখতে পারবেন না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ এবং আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এনবিআর কর্মীদের কমপ্লিট শাটডাউনে থমকে রাজস্ব আদায়, ব্যাহত আমদানি রফতানি কার্যক্রম, দিনে ২৫০০ কোটি টাকা ক্ষতি, দ্রুত সমাধানের আহ্বান ব্যবসায়ীদের। অপরাধে জড়াচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর চাকরিচ্যুত ও অবসরপ্রাপ্তদের কেউ কেউ। ৮ মাসে রাজধানীতে অর্ধশত ডাকাতিতে জড়িত ৩৬ জন। আইনি ব্যবস্থা নেওয়ার দাবি ডিএমপির। লাগাম টানা হচ্ছে অবৈধ অটোরিকশার। আগস্টে ঢাকার সড়কে নামছে গতি নিয়ন্ত্রিত ই রিকশা। ট্রাফিক ব্যবস্থাপনায় বাড়বে শিক্ষার্থীর অংশগ্রহণ, জানালেন উপদেষ্টা আসিফ। জুলাই থেকে ৪০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে রাজি নয় আইএসপিএবি। বাধ্য করা হলে হিতে বিপরীত হওয়ার হুঁশিয়ারি, সর্বনিম্ন খরচ ৮০০ করার প্রস্তাব। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড। কম্বোডিয়ার সাবেক নেতার সঙ্গে ফোন আলাপ ফাঁসের জেরে বেকায়দায় প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবিতে ব্যাপক আন্দোলন। আগামী দিনে প্রধান রাজনৈতিক শক্তি হবে জোটবদ্ধ ইসলামী দলগুলো। দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে আশা প্রকাশ করেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, জাতীয় আগে স্থানীয় নির্বাচন, সংস্কার, জুলাই হত্যাযজ্ঞের বিচার সহ ১৬ দফা দাবি জানায় দলটি। সমাবেশে অংশ নিয়ে একাত্মতা জানায় জামায়াত এনসিপি সহ বিভিন্ন দল। স্লোগান মুখর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ময়দান। বৃষ্টি উপেক্ষা করেই অবস্থান করেন লাখো মানুষ। মহাসমাবেশে অংশ নেন জামায়াত ইসলামী, এনসিপি, এবি পার্টি, নেজামে ইসলাম, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দলের নেতারাও। বলেন, গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানো সম্ভব। দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র আটকাতে পারবে না রাষ্ট্র সংস্কার। ৫ই আগস্ট আমরা দাঁত ভাঙা জবাব দিয়েছি। সুতরাং যতক্ষণ পর্যন্ত এই ষড়যন্ত্র নস্যাৎ না হবে আমরা একতাবদ্ধ থাকব। অনতি বিলম্বে আমরা স্থানীয় নির্বাচন আয়োজনেরও দাবি জানাচ্ছি। সংখ্যানুপাতিক পদ্ধতি ছাড়া ভোট গ্রহণযোগ্য হবে না জানিয়ে নির্বাচন সামনে রেখে ইসলামী ও গণতন্ত্র মনা দলগুলোকে এক কাতারে আসার আহ্বান জানান নেতারা। দুর্ভাগ্যের বিষয়, একটি কি দুটি দলের কারণে পিআর পদ্ধতিকে উচ্চ কক্ষে বাস্তবায়ন করা সম্ভবপর হচ্ছে না। আজকের এই সমাবেশ থেকে
এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন, পিওর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। পরে জুলাই হত্যাযজ্ঞের বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, জাতীয়র আগে স্থানীয় নির্বাচন এবং ইসলামী দলগুলোর ঐক্যসহ 16 দফা ঘোষণাপত্র পাঠ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র। মাঠে ময়দানে সোচ্চার না থাকি। প্রধান অতিথির বক্তব্যে দলের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি হবে জোটবদ্ধ ইসলামী দলগুলো। যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি, যদি কার্যকর ঐক্য গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশে ইসলামপন্থীরাই হবে প্রধান রাজনৈতিক শক্তি। সংস্কার ছাড়া নির্বাচন হলে ফের ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা জানান নেতারা। মহাসমাবেশ থেকে আগামী জাতীয় নির্বাচন, গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নিজেদের অবস্থান তুলে ধরল ইসলামী আন্দোলন বাংলাদেশ। নেতৃবৃন্দের দাবি, আগামী দিনে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে উত্থান ঘটবে জোটবদ্ধ ইসলামী দলগুলো। এখন দেখার বিষয় সাধারণ মানুষেরা নতুন শক্তিকে কতটুকু গ্রহণ করে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ভোট বানচাল কিংবা বিলম্ব করতে সংখ্যানুপাতিক পদ্ধতি সামনে আনা হচ্ছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দলটির নেতারা বলছেন, ষড়যন্ত্র করে কেউ নির্বাচনী ট্রেন থামাতে পারবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট সম্ভব নয় বলেও অবস্থান দলটির। ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জিয়া আর্কাইভের উদ্বোধনী অনুষ্ঠান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী সহ যোগ দেন বিশিষ্ট জনেরা। বক্তব্যে ঐক্যমত কমিশনের সব বিষয়ে একমত করতে চাওয়া নিয়ে প্রশ্ন তোলেন সালাউদ্দিন আহমেদ। জাতীয় ঐক্যমত্য কমিশনের নিয়ত কি? সবাইকে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে। এই যদি নিয়ত হয় তাহলে কি ঐক্যমত্য হবে? পরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে যারা নির্বাচন চায় তাদের উদ্দেশ্য নির্বাচন বিলম্ব বা বানচাল করা। বাংলাদেশে এই আনুপাতিক হারে নির্বাচনের জন্য কোনো ইতিহাস নাই এবং সংসদীয় রাজনীতি বা সংসদীয় নির্বাচনের ইতিহাস নাই। আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন তাদের একটা উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশের নির্বাচন না হওয়া। এদিকে মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেটেম জাহিদ হোসেন বলেন, দেশের মানুষ এখন নির্বাচনী ট্রেনে উঠেছে, একে ষড়যন্ত্র করে কেউ থামাতে পারবে না। দেশের মানুষ নির্বাচন মুখী হয়েছে, এটিকে কোনো ষড়যন্ত্র করে কেউ দাবিয়ে রাখতে পারবেন না। দাবিয়ে রাখার চেষ্টা করলে সে ষড়যন্ত্র সার্থক হবে না। সিলেটে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাফ জানান, বিএনপি জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত। ফেব্রুয়ারির আগে স্থানীয় নির্বাচন সম্ভব নয়। বিএনপি হচ্ছে জনগণের দল, জনগণের সমর্থন নিয়ে এই দল। সুতরাং আমরা জনগণের সাথে সবসময় থাকি, আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকি। একটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন জাতির কাম্য। এটা শুধু বিএনপির কথা না, সারা দেশের মানুষ অপেক্ষা করছে। বিএনপি ক্ষমতায় এলে দেশের অবস্থার আমূল পরিবর্তনের পাশাপাশি 18 মাসে 1 কোটি চাকরি সংস্থানের প্রতিশ্রুতি দেন আমির খসরু। বাংলাদেশের মানুষের সাংবিধানিক। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার ইতিহাসের সর্বোত্তম নির্বাচন উপহার দিতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে খুলনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে, একদম সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে জনগণকে আমাদের ইতিহাসের একটা সবচেয়ে ভালো ইলেকশন উপহার দেওয়া। আমরা আশা করছি এটা প্রশাসনকে সাথে নিয়ে, পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে, আপনারা সাংবাদিক আছেন তাদেরকে সাথে নিয়ে এবং জনগণকে সাথে নিয়ে আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো ইলেকশন আমরা করতে পারবো। জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির তৃণমূলে শুরু হয়ে গেছে নানামুখী প্রস্তুতি, কিন্তু প্রার্থিতা আদায়ে নেতাদের এবার দিতে হবে কঠিন পরীক্ষা। ত্যাগ ও সংগ্রামের পাশাপাশি গুরুত্ব পাবে জনসম্পৃক্ততা ও জুলাই অভ্যুত্থানের চেতনা। এমনই বার্তা দিলেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্য সালাউদ্দিন আহমেদ। দলের টিকিট প্রত্যাশীদের গতিবিধি এখন থেকেই নজরে রাখা হচ্ছে বলেও জানান তিনি। আহমেদ সালেহিনের রিপোর্ট।
কখনো প্রতিবাদ, কখনো বিক্ষোভ, আবার কখনো জনগণের দাবি নিয়ে প্রায় 17 বছর রাজপথে সংগ্রাম করেছে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। সবকিছুর মূলেই ছিল বিগত সরকারের বিদায় ও নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের দাবি। গত বছরের 5ই আগস্ট গণঅভ্যুত্থানের মুখে হাসিনা সরকার পালাতে বাধ্য হলে নতুন করে সুযোগ তৈরি হয় সেই কাঙ্ক্ষিত ও প্রতীক্ষিত নির্বাচন আয়োজনের। ফ্যাসিবাদের পতনের পর কেটেছে প্রায় 11 মাস। ভোটের প্রশ্নে নানা সমীকরণে আগামী ফেব্রুয়ারিতে শর্ত সাপেক্ষে নির্বাচনের সম্ভাব্য সময় বেছে নিয়েছে সরকার। যদিও রোডম্যাপ ঘোষণার আগেই দলীয় নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। এমন ঘোষণায় নির্বাচনের সম্ভাব্য সময়ের 7-8 মাস আগেই জনসম্পৃক্ততা ও দলের পক্ষে ভোট টানতে মাঠে নেমেছেন মনোনয়ন প্রত্যাশীরা। দলীয় প্রতীকে নিজেদের টিকিট নিশ্চিতে বিভিন্ন স্থানে ইতিমধ্যে ব্যানার ফেস্টুনে সেটেছেন অনেকে। আমরা একটি রাজনৈতিক দল, গণতান্ত্রিক দল, আমাদের নির্বাচনের প্রস্তুতি সবসময় আছে এবং ছিল এবং থাকে। সারা বাংলাদেশের প্রত্যেকটি এলাকাতেই সাধারণ মানুষের সাথে কথা বলছি, আমরা তাদের মতামত নিচ্ছি, তাদের সাথে তাদের কি সমস্যাগুলো রয়েছে, কিভাবে সেই সমস্যাগুলো সমাধান করা যায়। আগামী নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে কঠিন পরীক্ষা দিতে হবে নেতাকর্মীদের, এমনটাই জানিয়েছেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্য সালাউদ্দিন আহমদ। বলছেন, শুধু ত্যাগী বা সংগ্রামী হলেই হবে না, মনোনয়ন প্রত্যাশীদের থাকতে হবে জনগণের সমর্থন সহ নানা যোগ্যতা। যে শুধুমাত্র ত্যাগ তিতিকার উপর নির্ভর করে আমরা প্রার্থী সিলেকশন করব না। আমরা প্রার্থী সিলেকশন করব বর্তমান বাংলাদেশের জন আকাঙ্ক্ষা অনুযায়ী, জনপ্রত্যাশা অনুযায়ী, জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট অনুযায়ী। শুধুমাত্র তার ত্যাগ তিতিকাকে দেখি, জনগণের প্রত্যাশাকে যদি অবহেলা করি সেটা ভুল হবে। বৃহত্তর দল হিসেবে বিএনপি যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত জানিয়ে সালাউদ্দিন আহমদ জানান, হাতের সময় থাকায় দলের টিকিট প্রত্যাশীদের নজরে রাখা হচ্ছে। নির্বাচনের প্রস্তুতি বিএনপি সবসময় ছিল, নির্বাচনমুখী দল হিসেবে সবসময় থাকে। আমরা যেটা করি সেটা আপডেট করি। নির্বাচন অনুষ্ঠানের জন্য শুধু প্রার্থী বাছাইয়ের বিষয় নয়, নির্বাচনী ইশতেহার, ম্যানিফেস্টো এগুলো আমাদেরকে প্রস্তুত করতে হবে। নির্বাচনী তফসিলের পর শরিকদের সঙ্গে আসন বন্টনের বিষয়গুলো সামনে আসবে বলেও জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের বছর পূর্তিতে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে রাজনৈতিক দলগুলো। 36 দিন কর্মসূচি পালন করবে বিএনপি ও জামাত। শহীদদের জন্য দোয়া সহ পরিবারের জন্য বিশেষ সম্মাননা ও আলোচনা সভা সহ থাকছে বিভিন্ন আয়োজন। ছাত্র জনতার 36 দিনের আন্দোলনে পাল্টে গেছে দেশের রাজনৈতিক গতিপথ। গণঅভ্যুত্থানের মুখে পতন হয়েছে আওয়ামী লীগের 15.5 বছরের শাসনে। সেই অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে নানা আয়োজন হাতে নিয়েছে রাজনৈতিক দলগুলো। 24-এর গণ অভ্যুত্থান স্মরণে 1 জুলাই সব রাজনৈতিক দলের নেতাদের নিয়ে আলোচনা সভা করবে বিএনপি। শনিবার দুপুরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ভেন্যু পরিদর্শন করেন আয়োজক কমিটির সদস্যরা। পরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের পাশে থেকে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবে বিএনপি। 1 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত যাব, মানে 5ই আগস্টকে সামনে রেখে আমাদের প্রোগ্রামটা হবে 6 আগস্ট। যাদের সন্তানরা পৃথিবী থেকে চলে গেছেন গণতন্ত্র ফেরানোর জন্য, তাদেরকে বিশেষ মর্যাদা দিতে হবে এই জুলাই আগস্টে। এদিকে দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা দিয়েছে জামাত। 1 জুলাই আন্দোলনে শহীদ, আহত এবং পঙ্গুত্ব বরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় হবে দোয়া মাহফিল। 5 আগস্ট দেশব্যাপী গণমিছিলের মধ্যে দিয়ে শেষ হবে মাসব্যাপী কর্মসূচি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান। শহীদ আবু সাইদ তার এই সাহসী জীবনদান, সেই স্মরণে আমরা রংপুরে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি। 36 দিনের মাসব্যাপী কর্মসূচিতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান রাজনৈতিক দলগুলোর। অবিলম্বে রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। চেয়ারম্যানের পদত্যাগ ও যৌক্তিক সংস্কারের দাবিতে অনড় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে দিনব্যাপী
এদিকে দিনব্যাপী শাটডাউন কর্মসূচিতে সমুদ্র ও স্থলবন্দরগুলোতে ব্যাহত হয়েছে আমদানি রফতানি কার্যক্রম। তবে পাসপোর্টধারী যাত্রী সেবা কর্মসূচির আওতামুক্ত রয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী এনবিআর সংস্থার ঐক্য পরিষদের ব্যানারে শনিবার সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব বোর্ড ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। যদিও এনবিআর এর পক্ষ থেকে কর্মীদের অফিসে উপস্থিত না থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা ছিল, তা উপেক্ষা করেই চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা। চেয়ারম্যান আব্দুর রহমান খান স্যার ওনার পদত্যাগ চাই আমরা। চেয়ারম্যান স্যার পদত্যাগ না করা পর্যন্ত আমরা এখান থেকে উঠব না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে। বিকেল ৩টে নাগাদ রাজস্ব ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পাশে থাকার আহ্বান জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। ব্যবসায়ীদেরকে আমরা সবসময় সুবিধা দিয়েছি, সবসময় সহায়তা করেছি। তারা যদি সরকারকে এই বিষয়ে বলেন তাহলে সরকার দ্রুত আমাদেরকে আলোচনার টেবিলে ডাকবেন। এ সময় সরকারের সাথে সমস্যা নিরসনে আলাপ আলোচনায় বসতে আগ্রহী বলেও জানান তারা। অর্থ মন্ত্রণালয় হতে জারিকৃত প্রেস বিজ্ঞপ্তির আলোকে মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে আলোচনায় বসতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ সদা প্রস্তুত রয়েছে। আলোচনায় যাওয়ার একটাই কথা, সেটি হচ্ছে যৌক্তিক রাজস্ব সংস্কারের দাবি নিয়ে যাব, যেটি করার জন্য এই মুহূর্তে প্রথম প্রতিবন্ধকতা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের মধ্য দিয়ে সেটি শুরু করতে হবে। এদিকে দেশজুড়ে আঞ্চলিক দপ্তর ও কাস্টম হাউসগুলোতে কর্মসূচি পালন করায় অচল হয়ে পড়ে রাজস্ব কার্যক্রম। চট্টগ্রামে ব্যাহত হয় আমদানি রফতানি। 9:30 15-10টায় আমি এখানে ইন করছি, প্রত্যেকটি শাখায় গেলাম, সব শাখায় তালা মারা। কিন্তু আমাদের কার্যক্রমের খুব ব্যাঘাত দিচ্ছে, কারণ আমরা আসছি অ্যাসেসমেন্ট করার জন্য। আজকে কাস্টম তো এনবিআর সার্কুলার খোলা থাকার কথা, কিন্তু আমরা এসে দেখলাম যে সমস্ত কার্যক্রম সমস্ত সেকশনগুলো বন্ধ। স্থবির হয়ে আছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। যাত্রী পরিবহন ছাড়া এখানেও বাণিজ্য কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এনবিআরের অচলাবস্থায় দৈনিক 2,500 কোটি টাকা ক্ষতির দাবি ব্যবসায়ী নেতাদের। আছে ক্রয়াদেশ বাতিলের হুমকিও, যার নেতিবাচক প্রভাবে বন্ধ হয়ে যেতে পারে অনেক রফতানিমুখী প্রতিষ্ঠান। এমন নানা শঙ্কার কথা তুলে ধরে সংকট মোকাবিলায় প্রধান উপদেষ্টার কার্যালয়কে জরুরি ভিত্তিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ব্যবসায়ী সংগঠনগুলোর যৌথ সংবাদ সম্মেলনে শর্ত ছাড়া আন্দোলনকারীদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। এক টেবিলে বিজেএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, ডিসিসিআই, এমসিসিআই, বিসিআই, আইসিসি বাংলাদেশ সহ দেশের শীর্ষ বাণিজ্যিক সংগঠন। এনবিআরের বর্তমান অচলাবস্থার প্রভাব তুলে ধরতে শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজন করা হয় এক যৌথ সংবাদ সম্মেলন। প্রথমে সব সংগঠনগুলোর পক্ষে লিখিত বক্তব্যে তুলে ধরা হয় এনবিআর কর্মকর্তা কর্মচারীদের চলমান কর্মসূচিতে কিভাবে মাসুল গুনছে দেশের অর্থনীতি, সেই চিত্র। দেশের আমদানি রপ্তানি ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। দেশের রপ্তানিতে বর্ধিত লিড টাইম আরও বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া পোর্টের বিমানবন্দরে আমদানি রপ্তানিযোগ্য পণ্য পড়ে থাকার দরুন বৃষ্টি রোদে নষ্ট হচ্ছে, ড্যামারেজ বাড়ছে। এ সময় বিজিএমএ সভাপতি জানান, এনবিআরের অচল অবস্থায় দৈনিক 2,500 থেকে 2,600 কোটি টাকার দ্বিপাক্ষিক বাণিজ্য ক্ষতির মুখে পড়ছে। তুলনামূলক ছোট কারখানা বন্ধ হয়ে পড়ার শঙ্কায় আছে। 65 বিলিয়ন হচ্ছে ট্রানজাকশন। এটাকে যদি আপনি কর্মদিবস দিয়ে ভাগ করেন 300 দিন, তো রাফলি প্রতিদিন হলো 2,500 থেকে 2,600 কোটি টাকার মতো। এটা বলা যাবে না যে ক্ষতি হচ্ছে, ডিস্ট্রাকশন হচ্ছে। এর কারণে যেটা হবে যে কোনো ইন্ডিভিজুয়াল যার হলো শক অ্যাবজর্বিং ক্যাপাসিটি কম, সেই ফ্যাক্টরি বসে যাবে এবং দেউলিয়া হয়ে যাবে। সংবাদ সম্মেলন থেকে কোনো রকম শর্ত ছাড়া আন্দোলনকারীদের যোগ দেওয়ার পরামর্শ দিয়ে সংকট কাটাতে প্রধান উপদেষ্টার কার্যালয়কে এগিয়ে আসার তাগিদ দেন ব্যবসায়ী নেতারা। আমরা চাই কোনো সমস্যা যে টেবিলে বসে সমাধান করা যায় না, এটা আমরা বিশ্বাস করি না। ইন গুড ফেইথ, উইথাউট প্রিকন্ডিশন বসতে হবে, কথা শুনতে হবে, কিছু ছাড় দিতে হবে। কিন্তু দুটো জিনিস প্রথমেই যেটা ফারিস ভাই বলেছেন, এনবিআর এর সংস্কার হতে হবে। তবে দাবির প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণের বিপক্ষে অবস্থানের কথা জানানো হয় যৌথ সংবাদ সম্মেলন থেকে। আমাদের ভবিষ্যৎ কি? সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এনসিপি ক্ষমতায় গেলে 15 বছরের আর্থিক কেলেঙ্কারিতে জড়িতদের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, অল্প কিছু মানুষ দেশের 90% ব্যবসা নিয়ন্ত্রণ করে সাম্রাজ্য গড়ে তুলেছে।
আন্তর্জাতিক MSME দিবসের আয়োজনে বক্তারা বলেন, বুলেটের পর এবার হবে ব্যালটের বিপ্লব। দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের নিয়ে ন্যাশনাল SME অ্যাসোসিয়েশন নামে সংগঠনটি সারা দেশের উদ্যোক্তা নিয়ে কাজ করছে। 10 বছরে 1 লাখ উদ্যোক্তা তৈরি করে 1 কোটি লোকের চাকরির ব্যবস্থার লক্ষ্য ঠিক করে তারা। এবারই প্রথম সংগঠনটি বড় আয়োজনে পালন করল জাতিসংঘ স্বীকৃত MSME দিবস। আলোচনা সভায় যোগ দেন এনসিপির নেতারা। মূল প্রবন্ধে বলা হয় 100 টাকার মধ্যে ব্যাংকগুলো মাত্র 12 টাকা SME খাতে ঋণ দেয়। সভায় এনসিপির মুখ্য সংগঠক ব্যবসা খাতে নৈরাজ্যের জন্য বড় ব্যবসায়ীদের ভূমিকাকে দায়ী করেন। এই কালচারটা থেকে আমাদের বের হয়ে আসার জন্য আমাদের একটা চক্রের বিরুদ্ধে ফাইট করতে হবে। বিগত 16 বছর ধরে কিংবা এরও পূর্বে থেকে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো তারা ধীরে ধীরে এমন একটা কালচার নিজেরা এস্টাবলিশ করেছে এবং জনগণ এটাতে সঙ্গ দিয়েছে। জনগণকে আবার একদম আলাদা করে ফেলা যাবে না, সবাই সাধু ন। একই সভায় তরুণদের দিয়ে চাঁদাবাজি মাস্তানি করে টাকা আয়ের পথ বন্ধ করা হবে বলে মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক। এনসিপি ক্ষমতায় গেলে 15 বছরের আর্থিক কেলেঙ্কারিতে জড়িতদের বিচার করা হবে বলেও জানান তিনি। ভবিষ্যতে তরুণ প্রজন্ম পার্লামেন্টে যাবে, আমরা এই ধরনের কর্মসূচিগুলো নিয়ে আমরা যাব। আমরা শাসকের ভূমিকা অবতীর্ণ হব না। আমরা যেখানে শোষণের মধ্য নিয়ে নতুন শাসন ব্যবস্থা কায়েম করতে চায় বাংলাদেশে, আমরা জনগণের সেবক হিসাবে কাজ করব, জনগণের মধ্য দিয়ে গিয়ে কাজ করব এবং জনগণের যেই আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটা রাষ্ট্রীয় জায়গা থেকে সকল জায়গায় আমরা বাস্তবায়নের জন্য আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ইনশাআল্লাহ আমাদের কাজগুলো চলমান থাকবে। অনুষ্ঠানে বিভিন্ন খাতের 20 জন তরুণ উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ঢাকার রাস্তায় সড়ক দুর্ঘটনার বেশিরভাগ ক্ষেত্রে দায়ী ব্যাটারি চালিত অটোরিকশা। লাগাম টানতে আগস্টে ঢাকার রাস্তায় নামছে গতি নিয়ন্ত্রিত ই-রিকশা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশিক্ষণ কর্মশালায় এ কথা জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন, ট্রাফিক ব্যবস্থাপনায় বাড়ানো হবে শিক্ষার্থীদের অংশগ্রহণ। রাজধানীর রাস্তায় প্রায় প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা। এর পেছনে বেশিরভাগ ক্ষেত্রে দায়ী ব্যাটারি চালিত দ্রুতগতির রিকশা। এবার ব্যাটারি চালিত রিকশা দৌরাত্ম্য কমাতে আগস্টের প্রথম সপ্তাহে ঢাকার রাস্তায় নামবে গতি নিয়ন্ত্রিত এইসব ই-রিকশা। শনিবার দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আয়োজিত ই-রিকশার মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটির পল্টন ও ধানমন্ডি এলাকা এবং উত্তর সিটির উত্তরায় প্রাথমিকভাবে চলবে বুয়েটের তৈরি 3 চাকার এইসব ই-রিকশা। প্রত্যেকটা জোন ওয়াইজ নির্দিষ্ট থাকবে রিকশা এবং ওই রিকশাগুলো ওই জোনেই চলবে। যখন 5ই আগস্টের পর কোনো আইন শৃঙ্খলা ছিল না দেশে, তখন ট্রাফিক কন্ট্রোল করেছিল আমাদের স্টুডেন্টরা। সেখান থেকেই ইন্সপায়ার্ড হয়ে আমরা আরও বিভিন্ন জায়গায় এটাকে বাস্তবায়ন করতে চাই। যারা মাস্টার ট্রেনার হিসেবে ট্রেনিং নেবেন, সেখানে একটা বড় অংশ স্টুডেন্টরা আছেন এবং এখানে পুলিশের সদস্যরাও ট্রেনিং নেবেন। তারা পরবর্তীতে আমাদের রিকশা চালকদেরকে ট্রেন করবেন। অনুষ্ঠানে উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ ইজাজ বলেন, ই-রিকশা চালু হবার পর ওইসব এলাকা থেকে অনুমোদনবিহীন রিকশা ধীরে ধীরে সরিয়ে দেওয়া হবে। নিরাপদ সড়ক এটা তো মানুষের অধিকার এবং এটার সাথে জীবন জড়িত। সুতরাং যেই বাহনগুলো এখন এই টেসলার নামে প্রতিদিন বাজারে আসছে, মাঠে আসছে, এটা তো মানুষের জনস্বাস্থ্য এবং জীবনের সাথে হুমকির সম্মুখীন। সুতরাং এটাকে আমরা কিভাবে প্র্যাগমেটিক্যালি ফেজ আউট করতে পারি, সেই প্রচেষ্টাই কিন্তু দীর্ঘ 8 মাস যাবৎ বিভিন্ন সময় করা হয়েছে, আপনারা দেখেছেন। প্রথম ধাপে 300 প্রশিক্ষণার্থীকে ই-রিকশা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। পরবর্তীতে তারা চালকদের প্রশিক্ষণ দিবেন। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। আমদানি রফতানি পণ্যের মান পরীক্ষায় নতুন যুগে প্রবেশ করল বিএসটিআইয়ের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়। সকালে প্রতিষ্ঠানটির নতুন 10 তলা ভবন উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা। আগে 92টি পণ্য পরীক্ষা হলেও এখন হচ্ছে 315টি। এতে কম সময়ে সেবা নিশ্চিতের পাশাপাশি বন্দরের পণ্য খালাসে গতি বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরে আসা মাত্র 92টি পণ্যের মান পরীক্ষা করা হতো বিএসটিআই কার্যালয়ে। কাজের ধীরগতির পাশাপাশি আমদানি রফতানিকারকদের যেতে হতো ঢাকায়।
এমন বাস্তবতায় দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে অবশেষে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে নির্মিত হল 10 তলা নতুন বিএসটিআই ভবন। এখন থেকে বৈদ্যুতিক ও প্রকৌশল পণ্য, খাদ্য ও কৃষিজাত পণ্য সহ মোট 315টি পণ্যের মান পরীক্ষা করা যাবে এখানে। শনিবার সকালে গণঅভ্যুত্থানের শহীদ ফয়সাল আহমদের মাকে নিয়ে ভবনটির উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। তিনি বলেন, নতুন ভবন চালু হওয়ায় আমদানি রপ্তানি বাণিজ্যে গতি আসবে। বিএসটিআই এর এই 10 তলা বিশিষ্ট আধুনিক ল্যাবরেটরি সমৃদ্ধ ভবন স্থাপন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটা চট্টগ্রামের শিল্প বাণিজ্যকে বিশ্বব্যাপী প্রতিযোগিতায় এগিয়ে নেবে বলে এবং তার অধিকার রক্ষা করবে বলে আমরা মনে করি। এর আগে ভবনের বিভিন্ন ল্যাব পরিদর্শন করেন উপদেষ্টা। বিএসটিআই মহাপরিচালক জানান, কম সময়ে সেবা নিশ্চিতের পাশাপাশি গতি বাড়বে পণ্য খালাসেও। অত্যাধুনিক মেশিনপত্রগুলো সংযোজিত হয়েছে। আমরা আশা করি ঢাকামুখী যে কার্যক্রম সেটা আমাদের বহুলাংশে হ্রাস পাবে। আমরা ক্রমান্বয়ে এই প্রতিষ্ঠানটিকে আরও একটি প্রতিষ্ঠান হিসাবে আমরা স্বীকৃতি দিতে চাই। প্রকল্পটি ব্যবহৃত হয়ে আমাদের এই চিটং তথা দেশের বিভিন্ন উন্নয়নে যে ভূমিকা রাখবে। বিএসটিআই এর নান্দনিক 10 তলা নতুন ভবন নির্মাণে ব্যয় হয়েছে 8 কোটি টাকা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। 1 জুলাই থেকে গ্রাহককে 400 টাকা ইন্টারনেট সেবা দিতে সরকার নির্দেশ দিলেও তা প্রত্যাখ্যান করেছেন ব্রডব্যান্ড সেবাদাতারা। উল্টো 400 টাকা থেকে সর্বনিম্ন খরচ বাড়িয়ে 800 করার প্রস্তাব দিয়েছেন আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম। নির্দেশনা মানতে বাধ্য করা হলে হিতে বিপরীত হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। দেশে অনলাইন কেনাকাটা, তথ্য ও বিনোদন সহ নানা কাজে প্রতিদিন 6800 জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহৃত হয়, যার অর্ধেকের বেশি ব্যবহার করেন 1,43,00,000 ব্রডব্যান্ড গ্রাহক। গেল মে মাসে গ্রাহক পর্যায়ে 5 থেকে 20 এমবিপিএস পর্যন্ত 3 ক্যাটাগরিতে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম 20% বা 100 টাকা কমায় বিটিআরসি। 1 জুলাই থেকে 500-র পরিবর্তে 400 টাকায় 5 এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। তবে নতুন দর কার্যকরের 2 দিন আগে শনিবার টেলিকম খাতের রিপোর্টারদের সংগঠন টিআরএনবির কর্মশালায় সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যানের ঘোষণা দেন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা। বিটিআরসি হয়তো বাধ্য করতে পারে যে না, তোমাদের 400 টাকার প্যাকেজও ইন্ট্রোডিউস করতে হবে। সেই ক্ষেত্রে হয়তোবা ইন্ডাস্ট্রির মধ্যে যে অস্থিরতা সৃষ্টি হবে, এটার দায়িত্ব হয়তোবা আলটিমেটলি যে পলিসি মেকার আছে ওনাদের উপর যেই পড়বে, এবং এটা 400 টাকায় ইন্টারনেট কোনোভাবেই সম্ভব না। খসড়া টেলিকম নীতিমালায় মূল নেটওয়ার্ক থেকে অপটিক্যাল ফাইবার দিয়ে গ্রাহকের কাছে সরাসরি ইন্টারনেট সেবা দেওয়ার সুযোগ রাখা হয়েছে মোবাইল অপারেটরদের জন্য, যা নিয়ে আপত্তি জানায় আইএসপিএবি। মোবাইল অপারেটর চাচ্ছে ইন্ড ইউজারকে দিতে, কে কি চাচ্ছে, তার থেকে বড় কথা হচ্ছে 18 কোটি জনগণকে কোয়ালিটি অফ সার্ভিস আমরা কিভাবে দিতে পারছি। কর্মশালায় সরকারের পক্ষ থেকে স্টারলিংকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগও তোলেন আইএসপিএবির সভাপতি। লেভেল প্লেইং ফিল্ড দেন, সেটা হোক প্যারিসের কোম্পানি আর হোক ইউএসের কোম্পানি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সুদ হার বেড়ে 14% হওয়ায় বেসরকারি খাতে ব্যয় বেড়েছে প্রায় 14 লাখ কোটি টাকা। শনিবার এক সেমিনারে এমন তথ্য তুলে ধরে ঢাকা চেম্বার। এ সময় মূল্যস্ফীতি বাড়ার কারণ হিসেবে বিগত সরকারের 9-6 সুদ হার বাস্তবায়নকে দুষল কেন্দ্রীয় ব্যাংক। আগের সরকারের দুর্নীতির দায় ঋণদাতা সংস্থাগুলো কেন নেবে না, এমন প্রশ্ন তুলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। বিগত সরকার ব্যাংক ঋণ ও আমানতের সুদ হার 9-6 আটকে রাখায় অতিরিক্ত টাকা বাজারে প্রবেশ করে। মূল্যস্ফীতি 10% উপরে চলে যাওয়া এর অন্যতম একটি কারণ। ব্যাংক খাত নিয়ে ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে এমন কথা তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি বলেন, মূল্যস্ফীতি কমাতে সরকারকে সুদের হার বাড়াতে হয়েছে। এই 9 মধ্যে আপনারা কি খুবই উপকার হয়েছেন, আপনারা কি খুবই গ্রোথ করেছেন। বেসিক্যালি এখন যে হাই ইনফ্লেশন, উনি যে বললো 10%-এর উপরে ইনফ্লেশন, 14% ফুড ইনফ্লেশন, নন ইনফ্লেশন প্রায় 11%, এইটার বীজ কিন্তু তখনই বপন করা হয়েছে। এ সময় ঢাকা চেম্বার জানায়, ঋণের সুদ হার 9 থেকে বেড়ে 14% হয় তাদের ব্যবসার খরচ বেড়েছে। শুধু সুদজনিত ব্যয় বেড়েছে প্রায় 14 লাখ কোটি টাকা। ইন্টারেস্ট রেট বাড়লে আপনার ডেলিনকুয়েন্সি বাড়ে, মানে ব্যাংকে এনপিএল বাড়ে। কেন? তার কারণটা হচ্ছে এইটাই, যে ওই হায়ার ইন্টারেস্ট রেটে একটা ব্যবসা কতখানি লোন নিতে পারবে, কতখানি লোন সাস্টেন করতে পারবে, সেই ভলিউমটা ড্রাস্টিক্যালি কমে আসে।
আলোচনায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, বিগত সরকারের দুর্নীতি জানার পরও IMF, বিশ্বব্যাংক সহ ঋণদাতা সংস্থাগুলো অর্থ ছাড় করায় তাদেরও দায় আছে। দুর্নীতির ভাগে কি IMF হবে না, যে লাইফলাইন দিল? এই দুর্নীতির ভাগে কি ADB হবে না, যে গভর্নমেন্টকে তারা জেনে শুনে দিচ্ছে যেখানে চুরি হয়ে যাচ্ছে টাকা? ওয়ার্ল্ড ব্যাংকে হবে না? আপনি তখনকার দিনে ওয়ার্ল্ড ব্যাংকের ওয়েবসাইটে যান, এই বিপ্লবের আগে ভূয়সী প্রশংসা অর্থনৈতিক। এ সময় তিনি বলেন, সুদহার বানানো ছাড়াও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার আরও কৌশল আছে, সেদিকে সরকারকে হাঁটতে হবে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানিকে যুক্ত করা এবং রাখাইনে করিডোর দেওয়ার সিদ্ধান্ত বাতিলে 5 আগস্ট পর্যন্ত সময় দিয়ে শেষ হলো 2 দিনের রোড মার্চ। সরকার সরে না এলে হরতাল অবরোধের মতো কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণ। স্টার্লিংকের সঙ্গে চুক্তি বাতিল এবং যুক্তরাষ্ট্র, ভারত সহ সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে সব অসম চুক্তি অবিলম্বে বাতিলের দাবি নেতাদের। বামদল ও সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণের ব্যানারে শুক্রবার ঢাকা থেকে শুরু হওয়া রোড মার্চ শনিবার বিকেল 3টায় পৌঁছায় চট্টগ্রামে। পরে নগরীর বারেক বিল্ডিং মোড় থেকে স্লোগানে বন্দর ভবনে পৌঁছায় রোড মার্চটি। সেখানে সমাবেশে বক্তারা নিউ মোরিং কন্টেনার টার্মিনাল সহ চট্টগ্রাম বন্দর, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পরিচালনা, রাখাইনে করিডোর স্থাপনের উদ্যোগ বাতিল সহ জাতীয় স্বার্থের পরিপন্থী যে কোনো ধরনের উদ্যোগ বন্ধে দেশের জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আমরা বন্দর লিজ দেব না, লক্ষ্য দুর্নীতিমুক্তভাবে রাষ্ট্রীয় মালিকানায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে দিয়ে পরিচালনা করব। রাখাইন এইখানে করিডোর দেওয়া মানে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়িয়ে ফেলা, এইটা আমরা হতে দেব না। এই সময় দাবি না মানা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতারা। আমরা আগামী জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি আমরা উদযাপন করব। তারপরে হরতাল অবরোধ সহ কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব। রোড মার্চের শেষ পর্যায়ে স্লোগান দেয়াকে কেন্দ্র করে নিজেদের মধ্যে বাকবিতণ্ডা, হাতাহাতিতে জড়িয়ে পড়েন কয়েকটি সংগঠনের কর্মীরা। ফেরদৌসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। অপরাধ চক্রে জড়িয়ে পড়ছেন আইনশৃঙ্খলা বাহিনীর চাকরিচ্যুত সদস্য ও অবসরপ্রাপ্তদের কেউ কেউ। গত 8 মাসে রাজধানীতে 47টি ডাকাতির ঘটনায় এমন 36 জনের নাম এসেছে। তাদের মধ্যে গ্রেফতার হয়েছেন 15 জন। আছে বর্তমান সদস্য ও তাদের সোর্সদের নামও। কেউ অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ডিএমপি। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত মাসুদুর রহমানের রিপোর্টে। গত 14 জুন রাজধানীর উত্তরার 13 নম্বর সেক্টরের 12 ও 13 নম্বর সড়কের সংযোগস্থলে র্যাবের পোশাকে নগদের এক পরিবেশকের 2 কর্মীকে গতিরোধ করার চেষ্টা করা হয়। র্যাব দেখে দৌড়ে পালাতে গেলে তাদের ধরে ফেলে সঙ্গে থাকা 1,08,00,000 টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। প্রকাশ্যে এমন ঘটনা ঘটলেও র্যাব ভেবে এগিয়ে যাননি কেউ। র্যাবের লোক আছে, রাস্তা থেকে বাড়ি থেকে ছিনতাইকারী দাবায় নিয়েছে। বুঝতে পারি মানুষ খালি দেখছে, কিন্তু বুঝতে পারি না। পরে তদন্তে নেমে ঘটনায় জড়িত 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয় নগদ 22 লাখ টাকা। জানা যায় চাকরিচ্যুত পুলিশ ও সেনা সদস্যের নেতৃত্বে হয় এই ডাকাতি। ভুক্তভোগী জানালেন ডাকাত চাতার ব্যবসার সব পুঁজি নিয়ে গেছে। দ্রুত লুণ্ঠিত টাকা উদ্ধারের দাবি তার। আমার এখন নগদকে সার্ভিস দিতে আমার কষ্ট হচ্ছে, আমি কষ্ট করেই সার্ভিস দিচ্ছি। দ্রুত এটা ধরতে পারেন আর কি, আমি সেটাই আশা করছি। গত মার্চে ধানমন্ডিতে যৌথ বাহিনী সেজে বাসা থেকে প্রায় 36 লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে ডাকাতরা। মামলা সূত্রে জানা যায় এতে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক ও বর্তমান 11 সদস্য। 5 জন গ্রেপ্তার হলেও বাকিরা পলাতক। উদ্ধার করা যায়নি লুণ্ঠিত মালামাল। গত জানুয়ারিতে রাজধানীর গুলশানে একটি বাসা থেকে যৌথ বাহিনী পরিচয়ে 60 ভরি স্বর্ণালংকার ও 34 লাখ টাকা লুট করা হয়। একই মাসে গুলশানের ওয়েস্টিন হোটেলের উল্টো পাশে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর 1 কোটি টাকা লুট করা হয়। এই 2 ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর 6 জনের সম্পৃক্ততা পাওয়া গেলেও গ্রেফতার হয়েছেন 1 জন। উদ্ধার হয়নি লুণ্ঠিত মালামাল। গত বছরের অক্টোবরে মোহাম্মদপুরে যৌথ বাহিনী সেজে একটি বাসা থেকে 70 ভরি স্বর্ণালংকার ও 75 লাখ টাকা লুট করা হয়। এ ঘটনায় চাকরিচ্যুত এক লেফটেন্যান্ট কর্নেল সহ 11 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের নাম আসলেও গ্রেফতার হয়েছে 5 জন। উদ্ধার হয়েছে মাত্র 17 লাখ টাকা। এসব ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত থাকায় কথা বলতেও ভয় পান ভুক্তভোগীরা।
সাধারণ আসামি না, পুলিশের লোক আছে, জেলের লোক আছে, আর্মির লোক আছে। আমার বিরুদ্ধে আতঙ্ক কাজ করে টাকা পয়সা করে। গত 8 মাসে রাজধানীতে 47টি ডাকাতির ঘটনা ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রে ডাকাতরা পরিচয় ব্যবহার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর, আবার অনেক ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ততাও পাওয়া গেছে। এখন প্রশ্ন উঠেছে, আইন শৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ত জন্যই কি এসব মামলার সুরাহা করতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী? ডাকাতির ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীরা জড়ালে আসামি গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে কঠোর হওয়ার পরামর্শ অপরাধ বিশ্লেষকের। যেখানেই সে চাকরি করুক, সেখানে যদি কোনো সুযোগ সুবিধা সে এখনো চলমান থাকে, সেটাকে বন্ধ করা, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজা এবং তিনি যে ধরনের অবসরকালীন যে সুযোগ সুবিধা পেয়েছেন সেটাকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে এটাকে নিয়ে যাওয়া। গত 8 মাসে রাজধানীতে ডাকাতির ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর 36 সদস্য ও সোর্সের নাম এসেছে। এর মধ্যে গ্রেফতার হয়েছেন 15 জন। ডিএমপির দাবি, কেউ অপরাধে জড়ালে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। 2-1 বা আংশিক গ্রেফতার করার আমরা আত্মতুষ্টিতে ভুগছি তা না, এটা একটা চলমান প্রক্রিয়া এবং যারা এসব ঘটনা ঘটানোর পরে গা ঢাকা দিয়ে থাকে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের প্রচেষ্টা সেটা অব্যাহতই আছে। আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কেউ অভিযানে আসলে 999 বা নিকটস্থ থানায় ফোন করে নিশ্চিত হওয়ার পরামর্শ ডিএমপির। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বনভূমি দখল করে অবৈধ বসতি নির্মাণ। গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে উচ্ছেদ 2 শতাধিক স্থাপনা। এদিকে কুষ্টিয়ার গড়াই তীররক্ষা বাঁধে গুড়িয়ে দেওয়া হলো 45টি অবৈধ স্থাপনা। বনভূমি দখল করে অবৈধ বসতি নির্মাণের মহোৎসব, ধ্বংসের মুখে বনাঞ্চল। গাজীপুরের মণিপুর, নয়াপাড়া, বেগমপুর ও বিটের ডগরি গ্রামে বনভূমি দখল করে গড়ে তোলা অবৈধ বসতি ও স্থাপনা উচ্ছেদে শনিবার সকালে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় 2 শতাধিক বসতবাড়ি ও স্থাপনা ভেঙে দেয়া হয়। যৌথ বাহিনী জানায় 5 আগস্টের পরপরই গাজীপুরের বিভিন্ন অঞ্চলে সংরক্ষিত বনভূমি জবরদখল করে অবৈধ বসতবাড়ি ও স্থাপনা নির্মাণ করা হয়। এতে সংরক্ষিত বনাঞ্চলের বিশাল অংশ বেদখল হয়ে যায়। বনভূমি রক্ষায় মন্ত্রণালয়ের নির্দেশনায় অবৈধ বসতবাড়ি চিহ্নিত করে উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় অভিযানের প্রতিবাদে বিক্ষোভ করেন স্থানীয়রা। এদিকে কুষ্টিয়ায় গড়াই নদীর তীর রক্ষায় অভিযান চালিয়ে 45টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। সকালে শহরের জেলা পরিষদ পার্ক থেকে হরিপুর সেতু পর্যন্ত 3.5 কিলোমিটার এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন। গড়াই নদী ও বাঁধ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। প্রধানমন্ত্রী পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। কম্বোডিয়ার সাবেক নেতার সঙ্গে থাই প্রধানমন্ত্রীর ফোনালাপ ফাঁসের জেরে শনিবার রাজপথে নেমে আসেন হাজার হাজার মানুষ। এ সময় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ করেন বিক্ষুব্ধরা। এবার দল নয়, জাতির পক্ষে মাঠে নেমেছে মানুষ। থাইল্যান্ডের পতাকা হাতে স্থানীয় সময় শনিবার ব্যাংককের রাজপথে নেমে আসেন হাজার হাজার মানুষ। প্রধানমন্ত্রী পেতংতাং শিনোওয়াত্রার পদত্যাগের দাবিতে স্লোগানে মুখর হয়ে ওঠে ব্যাংককের বিজয় স্মারক চত্বর। কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সঙ্গে থাই প্রধানমন্ত্রী ফোনালাপ ফাঁসের পর পেতংতাংয়ের বিতর্কিত মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা। কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধ সহ নানা ইস্যুতে সংকটের মধ্যেই গেল সপ্তাহে ফাঁস হওয়া ওই টেলিফোন আলাপে কম্বোডিয়ার নেতা কি চান সে প্রশ্ন করেন থাই প্রধানমন্ত্রী। একই সঙ্গে থাইল্যান্ডের সেনাবাহিনীর এক কমান্ডারকে উদ্দেশ্য করে তিনি বলেন, কমান্ডার থাই সরকারের পক্ষে নেই। আর এতে শুরু হয় বিতর্ক। বিক্ষোভকারীদের দাবি, প্রধানমন্ত্রীর এমন মন্তব্য থাইল্যান্ডের সার্বভৌমত্ব ও সম্মানকে হুমকিতে ফেলেছে। প্রথমত, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে অনেক বিরোধপূর্ণ ইস্যু রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী এক কমান্ডারকে খাটো করেছেন, তার উপর আবার কম্বোডিয়ার নেতা কি চান সেটাও জানতে চেয়েছেন। আর এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা স্বাধীনতাকে অসম্মান করা। সরকারের পদত্যাগ চাইলেও তাতে সেনাবাহিনী হস্তক্ষেপ করুক তা চান না আন্দোলনকারীরা। আমরা চাই না যে সেনাবাহিনী হস্তক্ষেপ করুক, কারণ আমাদের সেনারা এর মধ্যেই তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে তাদের দায়িত্ব পালন করছে। আর অতীতেও সেনা অভ্যুত্থান দুর্নীতির সমাধান আনতে পারেনি। সরকার বিরোধী এই বিক্ষোভের ডাক দিয়েছে ইউনাইটেড ফোর্স অব দ্য ল্যান্ড, যারা গত 2 দশকে শিনাওয়াত্রা পরিবারের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। পেউথাই পার্টি 2023 সালে ক্ষমতায় আসার পর এটাই সবচেয়ে বড় সরকার বিরোধী সমাবেশ। প্রধানমন্ত্রী পেতংতাং বর্তমানে অর্থনৈতিক চ্যালেঞ্জ, জোট সরকারের টানাপোড়েন এবং আগামী মাসের অনাস্থা ভোটের মুখে রয়েছেন। অতীতেও এমন আন্দোলনের জেরে সামরিক হস্তক্ষেপ কিংবা আদালতের রায় পর্যন্ত গড়াতে দেখা গেছে।
সাদিয়া তাসনিম, সময় সংবাদ। প্রয়োজনে ইরানে আবারও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক প্রতিনিধিদের পরিদর্শনের দাবি তার। যুদ্ধ থামলেও সব ধরনের প্রস্তুতি নিয়ে সেনাদের সোচ্চার থাকার আহ্বান ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর। এদিকে ইসরায়েলি হামলায় নিহত শীর্ষ সামরিক কর্মকর্তাদের জানা যায় তেহরানে মানুষের ঢল নেমেছে। শোক সমবেদনায় ইসরায়েলি হামলায় নিহতদের স্মরণ করলেন ইরানিরা। শনিবার তেহরানের রাস্তায় ঢল নামে শোকাহত হাজারো মানুষের। ইসরায়েলি হামলায় নিহত ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও বিজ্ঞানীদের জানাজায় অংশ নেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, ছিলেন বাহরাইন, ইরাক সহ কয়েকটি আরব দেশের প্রতিনিধিরাও। যুদ্ধ থামলেও থেমে নেই ইরান ইসরায়েল উত্তেজনা। কূটনৈতিক পর্যায়ে এখনো দুই দেশের মধ্যে চলছে রেষারেষি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন এনফোর্সমেন্ট প্ল্যান তৈরি করতে। ইসরায়েলের আকাশ নিয়ন্ত্রণ ধরে রাখা, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ইরানের সহায়তার জবাব দেওয়ার জন্য এই পরিকল্পনা বলে জানান তিনি। এই যুদ্ধের জেরে ইরানের পরমাণু সংস্থাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শনের দাবি তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আন্তর্জাতিক পরমাণু সংস্থা কিংবা যুক্তরাষ্ট্রের সংস্থাগুলোর পরিদর্শন ছাড়া ইরানের সঙ্গে ভবিষ্যৎ কোনো সমঝোতা সম্ভব নয়। ইরানের বিরুদ্ধে প্রয়োজন হলে ফের বোমা হামলার হুমকি দেন ট্রাম্প। বলেন, ইরান যদি আবার উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করে তাহলে নতুন করে হামলার প্রশ্নে কোনো দ্বিধা থাকবে না। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই হামলাকে যুক্তরাষ্ট্রের মুখে চপেটাঘাত বলে উল্লেখ করলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ট্রাম্প। বলেন, তিনি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার একটি পরিকল্পনায় কাজ করছিলেন, কিন্তু খামেনির আক্রমণাত্মক বিবৃতি পাওয়ার পরপরই সব স্থগিত করেন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। কলম্বো টেস্টের পরে শান্ত টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিবেন তা জানা ছিল না ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের। নেতৃত্ব দেওয়ার দক্ষতার কারণে শান্তকে টেস্ট অধিনায়ক হিসেবে বেশি প্রয়োজন ছিল বলে মত ফাহিমের। যদিও ওয়ানডে অধিনায়কত্ব থেকে কেন সরানো হলো সে উত্তরে কিছুটা দ্বিধান্বিত ক্রিক অপস চেয়ারম্যান। তবে পরিবর্তনের আগে শান্ত মিরাজের সঙ্গে আলোচনা হয়েছিল বলে জানান তিনি। শ্রীলঙ্কা থেকে তারেক হাসান শিমুলের আরেকটি রিপোর্ট। 1-0 ব্যবধানে বাংলাদেশ টেস্ট সিরিজ হেরেছে। ওয়ানডে সিরিজ শুরু হবে 2 জুলাই থেকে। তবে তার আগে আলোচনা নাজমুল হোসেন শান্তর টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়া নিয়ে। তিনি যে হুট করেই কলম্বো টেস্টের পর ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন, এই বিষয়গুলো আসলে বোর্ড জানতো কিনা। নাজমুল হোসেন শান্ত ক্রিকেট অপারেশনসকে জানিয়েছেন, তবে শান্ত হঠাৎ করে এই ম্যাচের পরেই যে তিনি ক্যাপ্টেন্সি ছেড়ে দিবেন সে বিষয়ে অনেকটাই অজ্ঞ ছিল ক্রিকেট বোর্ড। এর মাধ্যমে বোঝা যায় যে ক্রিকেটার এবং বোর্ডের মাঝে যে একটা দূরত্ব তৈরি হয়েছে অন্তত শান্তর ব্যাপারে। ওর নেতৃত্ব গুণ আমি কাছ থেকেও দেখেছি, খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে এবং ইজ এ গুড লিডার। এটাই ওর সিদ্ধান্ত, আই রেসপেক্ট দ্যাট। এবং আশা করব যে ও ক্রিকেটার হিসেবে, ব্যাটার হিসেবে ভালো খেলতে থাকবে। আলোচনা হয়েছিল এবং আমার ধারণা ছিল যে ও এটা হলেও আরও পরে হবে। নাজমুল আবেদিন ফাহিম বারবারই প্রশংসা করছিলেন নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বের। প্রশ্ন করেছিলাম, এত যেহেতু প্রশংসা করছেন তাহলে কেন তাকে ওয়ানডে থেকে সরিয়ে দেওয়া হলো? এই প্রশ্নের উত্তরে কিছুটা দ্বিধান্বিত ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। তিনি বিষয়টা আসলে বোর্ডের সিদ্ধান্ত বলেই কাটিয়ে দিয়েছেন। সিদ্ধান্তটা যখন বোর্ড থেকে নেওয়া হয়েছে তাকে প্রথমেই শান্তর সাথে আলাপ করা হয়েছে যে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, ওর রোলটা কি থাকবে সেই সময়টা সেটা ওকে বলা হয়েছে। টেস্টের পর এখন বাংলাদেশের সামনে রঙিন পোশাকের সিরিজ। তবে এই সংস্করণেও খুব বেশি ভালো অবস্থায় নেই বাংলাদেশ। মিরাজ অধিনায়কত্ব শুরু করবেন এই সিরিজ দিয়ে পূর্ণ মেয়াদে। নতুন অধিনায়কের নেতৃত্বে নতুনভাবে ভালো কিছুর প্রত্যাশা রাখছে টিম ম্যানেজমেন্ট। বলাররা যদি নিজেদেরকে আবার জাগিয়ে তুলতে পারে, তাদের রিসেন্ট পাস যে পারফরমেন্স ছিল যেটা নিয়ে আমরা কিছুটা স্বস্তিতে ছিলাম, তাহলে বোধহয় দল ভালো করবে। শুধু ব্যাটারদের পক্ষে একা তো সম্ভব হবে না, বোলিংয়ে বোধহয় আমরা কিছুটা পিছিয়ে পড়েছি, সেটা মেকআপ করতে পারলে আমরা ভালো করতে পারবো। মাঠের বাইরে নানা ইস্যুতে বিসিবি বেশ খানিকটা চাপের মধ্যে আছে। রঙিন পোশাকে মাঠে নামবে বাংলাদেশ। তবে এই সব আলোচনাকে পেছনে ফেলে নিশ্চয়ই ক্রিকেটাররা চাইবেন নিজেদের সেরা ছন্দ দেখিয়ে লঙ্কা থেকে জয় নিয়ে ফিরতে। কলম্বো থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
আগামীতে প্রধান রাজনৈতিক শক্তি হবে জোটবদ্ধ ধর্মভিত্তিক দল আশা ইসলামী আন্দোলনের। সংখ্যানুপাতিক ভোট ও আগে স্থানীয় নির্বাচনের দাবিতে একাত্মতা জামায়াতে এনসিপির। ভোট বানচাল কিংবা বিলম্ব করতেই সামনে আনা হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতি। ষড়যন্ত্র করে নির্বাচনী ট্রেন থামানো যাবে না, হুঁশিয়ারি বিএনপির। জাতীয় আগে স্থানীয় ভোট নয়। এবং এনবিআর কর্মীদের কমপ্লিট শাটডাউনে থমকে রাজস্ব আদায়। ব্যাহত আমদানি রপ্তানি কার্যক্রম, দিনে ২৫০০ কোটি টাকা ক্ষতি, দ্রুত সমাধানের আহ্বান ব্যবসায়ীদের। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়ের।